আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমি রসায়নের নবম শ্রেণীর অধ্যায় 1 রসায়ন পরিচিতি নিয়ে আলোচনা করব। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, নতুন শিক্ষাক্রম বাতিল হয়ে পুরাতন শিক্ষাক্রম আবার পুনরায় ফিরে এসেছে, সেক্ষেত্রে রসায়ন ভালোভাবে শেখার জন্য বইয়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বই ছাড়া রসায়ন ভালো শেখা যায় না। প্রথমত, রসায়ন ভালো জানতে হলে পাঠ্য বই ভালোভাবে জানতে হবে। আজকে আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে রসায়ন পরিচিতি। রসায়ন পরিচিতির প্রথম টপিকস আছে 1.1-এর প্রাকৃতিক বিজ্ঞান, যেটা পুরাতন বইয়ে ছিল, নতুন বইয়ে নেই। প্রাকৃতিক বিজ্ঞানের কাজ সম্পর্কে এখনও প্রশ্ন আসে এবং সামনেও আসতে পারে। সেক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি সেটা আমি আলোচনা করছি। যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেয়া বা সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। সেক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কাজটা আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে। এরপর রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে রসায়ন কি, বা রসায়ন বলতে আমরা কি বুঝি। তাহলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এরপরে আসি যে প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখলো, সে সময় থেকেই এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। তাহলে প্রথম রসায়নের নিয়ন্ত্রণ শুরু হয়েছিল দুটি পাথর ঘষে মানুষ যখন আগুন জ্বালাতে শিখলো সে সময় থেকেই। এরপর আছে গুরুত্বপূর্ণ একটি লাইন, প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ তামা বা কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এখানে প্রশ্ন হতে পারে জ্ঞানমূলক, সংকর ধাতু কাকে বলে? প্রথম ব্যবহৃত সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। ব্রোঞ্জে কপার এবং টিন ধাতুর মিশ্রণে গঠিত ব্রোঞ্জ, এবং খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে ব্রোঞ্জ ধাতু, সংকর ধাতু শনাক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি যে প্রথম 380 খ্রিস্টপূর্ব অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি তার নাম দেন অ্যাটম। তাহলে প্রথম অ্যাটম নামকরণ করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এটা এমসিকিউতে আসে। এরপর আমরা চলে আসি যে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সিসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাহলে প্রথম কোন ধাতু নিয়ে মধ্যযুগে আরব মুসলিম দার্শনিকগণ কাজ করেছিলেন? কপার, টিন, সিসা এসব স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। এরপর এখানে একটা জ্ঞানমূলক আছে, আলকেমি কাকে বলে, আলকিমিয়া কি, আলকেমিস্ট কে? সেক্ষেত্রে উত্তরগুলো এখানে আছে। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। তাহলে প্রথম রসায়নের জনক বলা হতো আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। তিনি প্রথম মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে সকল পদার্থ তৈরি সেই বিশ্বাস করতেন এবং তিনি সেই বিশ্বাসে গবেষণা শুরু করেছিলেন। এরপর এসেছেন রসায়ন চর্চা শুরু করেছেন অ্যান্টনি ল্যাভুইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভুইসিওকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এখানে দুটো এমসিকিউ আছে। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? অ্যান্টনি ল্যাভুইসিয়ে। আর রসায়নের জনক বলা হয় আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান।
পার্ট 1.1-এ আছে রসায়ন বলতে কী বুঝো। জ্ঞানমূলক বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। টেবিল 1.01 বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণের বিশ্লেষণ। এখানে 3টে টপিকস আছে: কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। এই প্রত্যেকটা বিষয় বা ঘটনার প্রেক্ষিতেই অনুধাবনমূলক বিগত বছরেও এসেছে এবং সামনেও আসতে পারে ইনশাল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই 1.01 টেবিল ভালো করে পড়তে হবে। এখানে কাঁচা আম টক কেন সেটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড আছে, সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই জন্য কাঁচা আম টক যখন পেকে যায় রাসায়নিক পরিবর্তন ঘটে এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। অনুধাবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। এখানে প্রশ্ন হতে পারে অনুধাবন অ্যান্টাসিড কেন সেবন করা হয় বা পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড কেন খাওয়া হয়। সেক্ষেত্রে এখানের ব্যাখ্যা সুন্দরভাবে টেবিলে দেওয়া আছে। আজকে এ পর্যন্তই। আজকে আমি পার্ট 1.1 নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি 1.2 এবং 1.3 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।